দর্শক শুভেচ্ছা, আমন্ত্রণ চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন বিভাগীয় খবরে। আজ রয়েছে চট্টগ্রাম বিভাগের জানা অজানা সব খবর। আপনাদের সাথে আছি আমি জুবাইর মঞ্জুর। প্রবাদ আছে, শখের দাম লাখ টাকা। সেই শখ মেটাতে চট্টগ্রামের দেওয়ানহাটে প্রায় 3 দশক ধরে বসছে কবুতর সহ পোষা পাখির হাট, যেখান থেকে শৌখিন পাখিপ্রেমীরা এসে কিনে নেন বাহারি রং আর নামের কবুতর, পাখি সহ পোষা প্রাণী। বিস্তারিত জানবো এমদাদুল হকের কাছে। ছবি তুলেছেন আবু জাহেদ। ময়ূরপঙ্খী, সিরাজি, হাউস পিজন, হোমার, জ্যাকোবিন, কিং, নানা জাতের কবুতর। দেশি বিদেশি বৈচিত্র্যময় নানা রঙের এমন সব কবুতরের মেলা চট্টগ্রামের দেওয়ানহাটে, যেন কবুতরের এক রাজ্য। প্রতি সোম ও বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত কবুতরের জমজমাট হাট বসে এখানে। আর বাহারি কবুতরের সংগ্রহ দেখতে ও কিনতে এখানে ভিড় করেন নানা বয়সী শৌখিন মানুষজন। আসলে কবুতর পালি অনেক আছে, 22-23 জোড়া মতন আছে। তারপরেও বাচ্চাকে নিয়ে আসি প্রতিবার। আমি এখানে কবুতর দেখার জন্য আসছি, যদি সুবিধা মতো পাই তাহলে নিব, না পাইলে নিব না, এরকম আর কি। আর কবুতর আমার থেকে খুব ভালো লাগে, মানে পাখি একটা শখ থেকে পালতেছি আর কি। এটা ভালো লাগে আমার থেকে পাখিগুলো পালতে, মানে পাখিগুলো কালার কম্বিনেশন অনেক ভালো লাগে, সেজন্য আমি পাখিগুলো পালি। নানা নাম আর জাতের এসব কবুতরের দামেও রয়েছে বৈচিত্র্য। 400-500 টাকা জোড়া থেকে শুরু করে 10,000 বা তারও বেশি দামের কবুতর বেচাকেনা হয় এই হাটে। এই 21-22 বছর চলতেছে, হ্যাঁ, এই জগৎ আছে আর কি। আপনার এই মোটামুটি কবুতরের লাইনটা ভালো লাগে, তার কারণে আছি। আমার থেকে সিরাজ আছে, যেমন কি এগুলো 1800, এগুলো হচ্ছে সিলভার জোড়া, এগুলো নিলে আপনার 1500। ময়ের আছে 1200 করে জোড়া। তারপরে শাইটিং আছে, শাইটিং বর্তমানে এখন মার্কেট শর্ট, খুব শর্ট, তার কারণে রেট একটু বাড়তি, এগুলো আপনার 1500 করে জোড়া। তারপরে হুমা আছে আপনার 1000 করে, 800 আছে, 1000ও আছে। বিউটি আছে আপনার 2500, 2000। এখন বাচ্চারা বেশিরভাগ পালে যে আপনার গিরিবাজ কবুতর, আর যারা একটু মিডিয়াম ব্যবসা বাণিজ্য করে তারা ফ্রেঞ্চি নিয়ে একটু পোষা পালিত করে। তো এগুলো হচ্ছে তো হুমা কবুতর, এগুলো একটু পোস্টিং জন্য ভালো, ডিম বাচ্চা ভালো করে। ময়ূরপঙ্খী আছে, লক্ষা, এগুলো একটু ডিম বাচ্চা ভালো করে। এগুলো আছে ডিম দেয়, বাচ্চাগুলো একটু নষ্ট করে বেশি। পোডার, ম্যাকপাই পোডার বলে আর কি। তারপরে এখানে আছে ক্রোশিয়ান পটার। এই বাজারটা আমাদের চট্টগ্রামের সবচেয়ে বাজারটা একটু বড়, বিগ বাজার। এখানে প্রতি সোমবার আর বৃহস্পতিবার সপ্তাহে 2টা হাট হয়। এই 2 হাটে মনে করেন মোটামুটি ভালো সেল হয়, ভালো কেনা বেচা হয়। সব ব্যাপারীরা, দোকানদাররা সবাই এখানে আসে। যারা চট্টগ্রাম অঞ্চলে যারা পোষিত করে সবাই আসে কেনার জন্য, আর আমরাও বিক্রি করতেছি, ভালো হচ্ছে ব্যবসা। কবুতর মার্কেট নামে পরিচিত হলেও এই হাটে দেশি বিদেশি নানা ধরনের শৌখিন পাখির সমাহারও কম নয়। লাভবার্ড, ককাটেইল, বাজরিগার সহ নানা পাখির কিচিরমিচির মুগ্ধ করে দর্শনার্থীদের। রং বৈচিত্র্যে বাহারি মুরগির সমাহারও বেশ, এমনকি বিক্রি হয় হাঁস মুরগির বাচ্চাও। মেলে পোষা বিড়াল, কুকুর, খরগোশের মতো প্রাণীও। বাজরিগা আছে, ককাটেল আছে, জাপানিজ আছে, আর কিছু ফেন্সি আইটেম মুরগি আছে, ওইদিকে পুলিশ ক্যাব আছে, তারপর সেরাম আছে। ককাটেল আপনার টেম করা পেয়ার আছে 7 থেকে 8,000 টাকা, জাপানিজ আছে 4,000 টাকা, তারপর লুটিনো রেড আই আছে আপনার 600 করে, 600-700 করে এরকম করে দেওয়া যায়। আর নর্মাল ক্লাসিক যারা প্রথম থেকে শুরু করে ওরা 500 থেকে 600 টাকা পেয়ার নিয়ে যায়। আমার কাছে এগুলো হচ্ছে কোচিং আছে, ফিজেল আছে, পলিশ ক্যাপ আছে, প্লাস হচ্ছে নিচে আছে হচ্ছে এগুলো তিতির, টাইগার মুরগিও আছে। কোচিংগুলো জোড়া চাইছি হচ্ছে 3,500 টাকা। আর এগুলো হচ্ছে ফিস, এক পিস মেল, এগুলো মেল হচ্ছে 3,000 টাকা করে। প্রায় আসি, মানে সব সময় না আসলেও মাঝে মাঝে তো আসি, কেনার জন্য আসি, বিক্রি করার জন্য আসি, ওইরকমই। নানা ধরনের পোষা পাখি আর প্রাণীই নয়, এই হাটকে ঘিরে আশপাশে গড়ে উঠেছে পোষা প্রাণীর খাবার সহ আনুষঙ্গিক জিনিসের দোকানও। আমাদের চট্টগ্রামের জন্য দেওয়ানহাট বাজারটা হচ্ছে অনেক পুরনো, এবং এখানে পাওয়া যায় না এমন কোনো কিছু পাখি নাই। এখানে আপনার পেট রিলেটেড যত কবুতর, পাখি বলেন, মুরগি বলেন, যত কিছুই আছে সবই এখানে পাবেন। আর ওইটা বেস করে আমাদের এই দোকানগুলো করা। এই যেমন আমাদের এখানে পাখির জন্য খাবার হচ্ছে এই ধরনের মিলেট, এগুলো বাইরের ফরেন খাবার, এগুলো আমাদের দেশে উৎপাদন হয় না, এগুলো সবগুলো বিদেশ থেকে ইম্পোর্ট করে আনা হয়। আগে পাখি পালতে মানুষ এতগুলো আইটেম থাকতো না, এখন তো সবই আছে। এবং বলেন সূর্যমুখী বলেন, ধান বলেন, তারপরে মিলেট, গুজি তিল, তিসি, আপনার রেজা, ভুট্টা ভাঙ্গা এবং বিভিন্ন প্রকারের মিক্স আমাদের এখানে অ্যাভেলেবেল।
প্রায় 3 দশক আগে চালু হওয়া এই হাটে কবুতর সহ পাখি কেনাবেচা করতে আসেন দূর দূরান্তের শৌখিন পাখি প্রেমীরা। কারু পেশা কারু বা নেশা, যেখানে কেউ আসেন ব্যবসায়িক উদ্দেশ্যে, কারু শখ নানা জাতের বৈচিত্র্যময় পোষা পাখি সংগ্রহ, যে পাখি তাদের অবসরের সঙ্গী অথবা মন খারাপের উপশম। বান্দরবানের বার্মিজ মার্কেট বেড়ানোর পাশাপাশি ঐতিহ্যবাহী জিনিসপত্র কেনাকাটার জন্য পর্যটকদের অন্যতম পছন্দের স্থান। কিন্তু গেল বেশ কিছুদিন ধরে মন ভালো নেই এখানকার ব্যবসায়ীদের। তার কারণ তুলে এনেছেন ইয়াসিনুল হাকিম। আমি দাঁড়িয়ে আছি বান্দরবানের যে বার্মিজ মার্কেট রয়েছে, সেই বার্মিজ মার্কেটে বলতে গেলে এখানে পর্যটকদের আকর্ষণে, পর্যটকদের যেহেতু বান্দরবানের পার্বত্য জেলার ক্ষুদ্র নিগোষ্ঠী জাতিগোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বিভিন্ন পোশাক পরিচ্ছদ, সাংস্কৃতিকগত কৃষ্টি কালচারগত বিভিন্ন পোশাক এবং জিনিসের চাহিদা রয়েছে, সেই ক্ষেত্রে পর্যটকদের কথা বিবেচনা করে বান্দরবানে গড়ে উঠেছে বিভিন্ন মার্কেটে বার্মিজ শপগুলো। আমরা দেখেছি বান্দরবান পার্বত্য জেলায় বান্দরবানের মানমা বাজার, উজানিপাড়া সহ বাস স্ট্যান্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গাগুলোতে এই গড়ে ওঠা এই বার্মিজ শপগুলোতে বিক্রি করা হয় মায়ানমারের বিভিন্ন শাল, তামি, স্যান্ডেল, জুতো চন্দন সহ বিভিন্ন সামগ্রী। আমরা কথা বলেছিলাম এখানে যারা ব্যবসায়ী রয়েছে, তারা আমাদেরকে যেটি জানিয়েছে, তারা বান্দরবানের বিভিন্ন সম্প্রদায়ের মারমা, চাকমা, ত্রিপুরা, ক্যাং, বম সম্প্রদায়ের বিভিন্ন ঐতিহ্যগত পোশাকগুলো তারা এখানে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এখানে বিক্রয়ের জন্য তারা রেখে। আমাদের এখানে হচ্ছে কি বার্মিজ আইটেম, যেমন ধরেন থামি, থ্রি পিস, মাফলার আর বমদের হাতের তৈরি শাল, এগুলো হচ্ছে, এই আইটেমগুলো হচ্ছে এখানে আছে। তবে গত কয়েক বছর যাবৎ যদি বলতে চাই, কোভিড-19 পর থেকেই বান্দরবানের বিভিন্ন জায়গায় পর্যটন ভবনের নিষেধাজ্ঞা, এরপরে বন্যা, কেএনএফ এর তৎপরতার দীর্ঘদিন যাবৎ পর্যটক শূন্য বান্দরবানে। যেহেতু পর্যটকদের সৌন্দর্য এবং পর্যটকদের জন্যই গড়ে ওঠে এই সব বার্মিজ সবগুলোতে বিভিন্ন জায়গায় যারা দোকান নিয়েছে বা দোকানে কর্মচারী রয়েছে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানগুলো পরিচালনা করছে, তারা পড়েছে চরম বিপাকে। ব্যবসা বাণিজ্য হচ্ছে না, এখন পর্যটক আসেন আমাদের এখানে, দোকান ভাড়া নিয়ে অনেক কষ্টের আছি, দোকান ভাড়া দিতে পারছি না। এবছর অনেক কষ্ট মধ্যে আছে, বেচা কেনা নাই, টুরিস্ট নাই, সারাদিন ছাত্র হইতে পারে না, অনেক কষ্ট মধ্যে আছে। পর্যটক আসলে পর্যটকদের যেহেতু এখানে বার্মিজের বিভিন্ন পণ্যগুলোর প্রতি পর্যটকদের আকর্ষণ থাকে এবং পর্যটকে মুখরিত হলেই তাদের এই ব্যবসা বাণিজ্য গুলো সচল করার থাকে, এই বিষয়টি বিবেচনা করে পর্যটক খোলার বিষয়ে তারা একাধিকবার বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সরকারের কাছে বিভিন্ন সহযোগিতা প্রার্থনা করেছিল। আমরা কথা বলেছি একজন যিনি বান্দরবানে বেশ কয়েকটি পর্যটন ব্যবসার সাথে জড়িত এবং এই বার্মিজ শপের মালিক, তিনি আমাকে যেটি জানিয়েছে, গত 3-4 বছরে তার বেশ কিছু টাকা যেমন ঘাটতি পড়েছে, পাশাপাশি কর্মচারীদের বেতন দিতে না পারে অনেক কর্মচারীও আসলে ছাঁটাই করতে হয়েছে বলে তিনি জানিয়েছেন। দীর্ঘদিন যাবৎ বান্দরবান পর্যটন স্পটগুলো বন্ধ থাকার কারণে এবং টুরিস্টদের নিষেধাজ্ঞা থাকার কারণে আমরা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি। হ্যাঁ, আমরা অনেকে দোকান ভাড়া দিতে পারছি না, এই কর্মচারী বেতন দিতে পারতেছে না। যদি খুলে দেওয়া হয়, আমরা সবাই পর্যটনে আসায় নতুনভাবে নতুন আঙ্গিকে আমরা বান্দরবানকে সাজাচ্ছি। সুখবরের বিষয় যেটি, আমরা জেলা প্রশাসক শাহ মুজাহিদুদ্দিনের সাথে কথা বলেছিলাম, তিনি বলছে 7ই নভেম্বর থেকে রুমা, তানসিয়া এবং রংছড়ি এই 3 উপজেলা ব্যতীত বান্দরবানের বাকি 4টি উপজেলা লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি এবং সদর উপজেলার সাথে নীলগিরি পর্যটন স্পটগুলো ইতিমধ্যে পর্যটকদের জন্য মুক্ত ঘোষণা দিয়েছে। এটি দেওয়ার পর থেকে পর্যটকের যে মুখরিত হওয়ার কথা, সেটি মুখরিত হলে পর্যটন নগরী বান্দরবানের যে অর্থনৈতিক সমৃদ্ধি সেটি ঘুরে দাঁড়াবে। আমরা চাই না কোনো পর্যটন শিল্প কখনো বন্ধ থাকুক, আমরা সবসময় চাই প্রত্যেকটি মানুষের নিরাপত্তা নিশ্চিত হোক। আমরা এমন কিছু চাই না, কিংবা সরকার এমন কিছু চায় না যে একটি প্রাণ ঝরে যাক, সেটা কেউ চায় না, একটা পরিবারের সদস্যও চায় না। সেই দিক বিবেচনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি মাথায় রেখে কিছুদিনের জন্য এটি পার্বত্য বান্দরবান জেলা সহ 3 পার্বত্য জেলায় কিন্তু পর্যটকদের বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছিল। বান্দরবানে প্রায় 5 থেকে 7টি মার্কেটে মিলে 100-রও অধিক আসলে বার্মিজ শপগুলো রয়েছে, যেখানে বিভিন্ন
ক্ষুদ্র নিগোষ্ঠী জাতিগোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়ের কৃষ্টি, কালচার, পোশাক, পরিচ্ছদ সহ মায়ানমারের বিভিন্ন আসবাবপত্রগুলো এখানে বিক্রি করা হয়, যেগুলো নিতে পর্যটকরা ভিড় করে। তো সব মিলিয়ে তাদের দাবি যে পর্যটকের ইতিমধ্যে যে 4টি উপজেলা উন্মুক্ত করা হয়েছে, এর পাশাপাশি বাকি যে 3টি উপজেলা নিষেধাজ্ঞা রয়েছে বা নিরুৎসাহিত করা হচ্ছে পর্যটক ভবনে, সেগুলো যদি উন্মুক্ত করা হয় তাহলে তাদের যে ব্যবসার যে ঘাটতিটি হয়েছে সেই ঘাটতিটি পুষিয়ে নেওয়ার পাশাপাশি আবারও পর্যটন অর্থনীতি চাঙ্গা হবে বলে আমাদেরকে তারা জানিয়েছে। সব নিয়ে পর্যটকে মুখরিত হোক এবং পর্যটনের অর্থনীতি ঘুরে দাঁড়াক, এটি হচ্ছে সংশ্লিষ্টদের দাবি। এই ছিল বার্মিজ মার্কেট থেকে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। প্রকৃতির শহর খাগড়াছড়ি, যেখানে প্রতিদিন অপরূপ সুন্দরের রূপসুধা উপভোগে বেড়াতে যান বহু পর্যটক, কিন্তু এই শহরের বাসিন্দাদের যেন যাবার জায়গা সীমিত। তাই তো প্রতিদিন বিকেল হলে তাদের কাছে বিনোদনের অন্যতম জায়গা হয়ে ওঠে চেঙ্গি নদীর শহর রক্ষা বাঁধ। সেটাই তুলে ধরছেন নুরুসফা মানিক। আমি এখন আছি খাগড়াছড়ি শহরের চেঙ্গি নদীর পাড়ে। এটি তেমন কোনো বিনোদন কেন্দ্র নয়, তবে এখানে বছর কানেক ধরে মানুষের, অর্থাৎ যারা খাগড়াছড়ি শহরে বসবাস করেন তাদের কিন্তু এটি একটি এখন প্রিয় জায়গায় পরিণত হয়েছে। কারণ আপনারা জানেন যে খাগড়াছড়িতে কিন্তু পৌর শহরের মধ্যে সময় কাটানোর মতো তেমন কোনো বিনোদন কেন্দ্র কিংবা শিশু পার্ক নেই। এর ফলে এই যে মানুষের যে সময় কাটানোর মতো তেমন কোনো সুযোগ না থাকার কারণে মানুষ কিন্তু আগে যেখানে সেখানে কিংবা শহর থেকে একটু দূরে গিয়ে আলোটিলা কিংবা রিসাং ঝর্ণা কিংবা মায়াবনী লেক সেখানে গিয়ে কিন্তু সময় কাটানোর চেষ্টা করতেন। তবে ঘরের কাছাকাছি জায়গায় এই যে খাগড়াছড়ি পৌর শহরের বটতলী এলাকায়, যেটি হচ্ছে মহিলা কলেজ সড়কের এলাকায়, সেই বটতলী এলাকায় বছর কানেক আগে যে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটি হচ্ছে চেঙ্গি নদীর পাড় রক্ষা বাঁধ। অর্থাৎ চেঙ্গি নদীর পাড় রক্ষার জন্য এই বাঁধটি তৈরি করা হয় এবং এই দৃষ্টিনন্দন জায়গাটি এখন আস্তে আস্তে কিন্তু এখানকার মানুষের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠছে। প্রতিদিন বিকেল হলে এখানে কিন্তু নানা বয়সী লোকজনের আড্ডায় মুখরিত হয়ে উঠে এই এলাকা। এদিকে তো বলতে গেলে খাগড়াছড়ি একটা সুন্দর প্লেস, তো এই সুন্দর প্লেস অলওয়েজই আমরা আসি, মাঝে মাঝে সবাই আসে বলতে গেলে। আর কিন্তু এই জায়গাটা তো সুন্দর ছিল না, যেহেতু এই যে এগুলো ব্লগগুলো বসানোর পর এই জায়গাটা অনেক সুন্দর হয়েছে, তো ম্যাক্সিমাম সময় এখানে পর্যটকরা আসে দেখার জন্য। আগে ছিল যে এখানে খুবই জঙ্গল টাইপের ছিল, তো পাথরগুলা করাতে আপনার হচ্ছে যে পরিবেশটা দেখতে খুব সুন্দর হয়েছে। জেলা পরিষদ পার্ক বলেন আর আলোটিলা সবগুলাই তো মোটামুটি শহর থেকে একটু দূরে, তো শহর থেকে কাছে থাকার কারণে এই জায়গাটা আমরা একটু ঘুরতে আসি আর কি। আলহামদুলিল্লাহ ভালোই লাগে। ঘোরার মতো তেমন একটা জায়গা না পেলেও এই বটতলী এলাকাতে আসি। এখানে দেখার মতো এই যে সূর্যাস্তর সময়টা, এখানে খালের যে ভিউটা অনেক ভালো লাগে। এখানে আসলে মন ফ্রেশ হয়ে যায় একদম। আসতে ভালোই লাগে, জায়গাটা অনেক সুন্দর, বন্ধু বান্ধবদের সাথে ভালো একটা টাইম স্পেন্ড করতে পারি এখানে। এখান থেকে মানে সূর্য অস্তটা ভালো করে দেখা যায়, সবাই মিলে একটা মজার একটা সময় কাটে এখানে। স্থানীয়দের পাশাপাশি পর্যটকরা কিন্তু এখানে আসেন সময় কাটানোর জন্য, এবং এখানকার স্থানীয় অধিবাসীদের যে খাবার দাবার রয়েছে ঐতিহ্যবাহী, সেসব খাবারের স্বাদ নেওয়ার জন্য এখানে অনেকেই আসেন। এবং এই বটতলীর যে চেঙ্গি নদীর পাড়, সেই চেঙ্গি নদীর পাড়ে যারা ঘুরতে আসেন তারা ঘুরে ফিরে যখন ক্লান্ত হয়ে যান কিংবা একটু খাবারের কোনো বিষয় আসে, তখন কিন্তু তারা এখানকার স্থানীয় যেসব দোকান রয়েছে, যারা পাহাড়ি জনগোষ্ঠীরা এইসব দোকান পরিচালনা করেন, সেখানে কিন্তু নানা ধরনের নাস্তা পাওয়া যায়। সেই সব নাস্তা দিয়ে কিন্তু তারা বিকেল কিংবা সন্ধ্যার নাস্তা সেরে নিতে পারেন এখান থেকে। তো আমরা শুনবো এখানে কি কি ধরনের নাস্তা পাওয়া যায়, কারা এই নাস্তাগুলো খান সেটি। ভালো তো লাগে, ন্যাচারাল ভিটে আছে, আর প্লাস হচ্ছে এখানে যে পেঁয়াজগুলো পাওয়া যায় মামির দোকানের, অনেক ভালো। এটা খাওয়ার জন্য প্রায় সময় আসা হয় আমাদের। সব মানুষ এদিকে তো মানুষ সব বাঙালি পাহাড়ি সব ওইদিকে আছে, পিঠা খায়, অন্যান্য ভর্তা খায়, আমাদের মারমা কথা দিয়ে বলে লাকসু, সব এই যে খায় আর কি। শুক্রবারে বেশি হয়, এমনি তো কম হয়, অন্য দিনে কম আর কি, বেশি না, শুক্রবারে তো একটু বেশি হয়। এলাকাটা খুব সুন্দর, কিন্তু সন্ধ্যার পরে হচ্ছে যে নিরাপত্তার একটা ব্যবস্থা আছে, ওইটা যদি প্রশাসন যদি একটু নজর দেয় তাহলে খুব ভালো হবে। কিন্তু পরিবেশটা হচ্ছে খুব মনোরম পরিবেশ। আর যেহেতু রাস্তা ভাঙা, অনেক অটোওয়ালারাও কি আসতে চায় না আপনার, সেক্ষেত্রে আমাদের একটু সমস্যা ফেস করতে হয়। তবে আস্তে আস্তে পরিবেশে মানুষের যেহেতু জানতেছে, মানুষ অনেক আসতেছে। প্রতিদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জমজমাট থাকে এই বটতলীর চেঙ্গি নদীর পাড়। স্থানীয়রা এবং দর্শনার্থীরা বলছেন, যদি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা যায় তবে এখানে মানুষের আনাগোনা আরও বাড়বে।
এবং ঘুরতে আসা অনেক দর্শনার্থী বলেছেন যেহেতু খাগড়াছড়ি বাজার থেকে মহিলা কলেজ সড়কটি ভাঙ্গা রয়েছে, মেরামত করা হয়নি এখনো পর্যন্ত, সে কারণে তারা যাতায়াতের একটি অসুবিধার কথা বলেছেন। তারা বলছেন যদি খাগড়াছড়ির এই যে সড়ক যেটি অর্থাৎ মহিলা কলেজ সড়ক যেটি রয়েছে সেটি যদি মেরামত হয়ে যায় তবে এই যে স্পট বটতলী চেঙ্গি নদীর পার কেন্দ্র যেটি রয়েছে সেটি আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠবে এখানকার স্থানীয়দের জন্য। প্রাচীন সভ্যতার অন্যতম নিদর্শন কুমিল্লার শালবন বিহার। ৮ম শতাব্দীতে নির্মিত দর্শনীয় এই স্থানটি এখনও মেটাচ্ছে মানুষের ইতিহাস ও সভ্যতা নিয়ে অসীম কৌতূহল। তাই তো প্রতিদিন অসংখ্য মানুষের পদচারণায় মুখর থাকে শালবন বিহার। তারই গল্প জানব জাহিদুর রহমানের কাছে। কুমিল্লার লালমাই ময়নামতি পাহাড়ের পাদদেশে অবস্থিত শালবন বিহার ৮ম শতাব্দীতে দেববংশের চতুর্থ রাজা ভবদেব কর্তৃক এই বিহারটি নির্মাণ করা হয়েছে। মূল বিহারের বাহিরে ১১৫টি ভিক্ষুকক্ষ এখানে রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনকালে এই বিহারটি উন্মোচিত হয়। তারপর থেকে এর পরিচিতি ছড়িয়ে পড়ে দেশ এবং বিদেশে। এখানে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো আছে, আবার অনেক কিছু জানা যায়, অনেক পুরানো আমলের বা অনেক ১৪০০-১৫০০ বছর আগের অনেক ইতিহাস সম্পর্কে জানা যায়। এই কারণে আসছিলাম, সামনেই তো ময়নামতি জাদুঘরটা আছে, ওইটাতে অনেক কিছু দেখে আসছি। ওই যে ব্রোঞ্জের মূর্তিগুলা, এটা অনেক ঐতিহ্য বা এই জায়গা, তো এই যে মানুষ আসে তো এটা আমার সব আনন্দ করে। এটা আমারটা ভালো লাগে, আমাদের নিজ দেশে একটা ঐতিহ্যবাহী জেলা, তো সবাই তো আনন্দ পাই অনেক। এটা আমারটাই অনেক ভালো লাগে। আর ও জাদুঘরে এগুলো দেখছি, এগুলো শিখতে পারতেছি, বা আমি একটু পড়ালেখা করবো, এগুলো জানতে পারি, করতে পারবো, একটু বলতে পারবো, সবাইকে বলবো, এইভাবে শিখে নিয়ে আসছি এগুলো আর কি। এখানে আমি আমার পরিবারের লোকজন নিয়ে আসছি। এখানে আমার হচ্ছে আমার মা, তারপর হচ্ছে ওয়াইফ আর ছোট বোন এখানে আসছি। এগুলো দেখলে আসলে মানে অনেক মন ভালো হয়ে যায়, মুগ্ধ হয়ে যায় যে অনেক আগের এই যে আপনি যে স্ট্রাকচারগুলো আছে এগুলো দেখলেই তো মানে অবাক লাগে যে কত পুরনো জিনিস এখনো টিকে আছে। কুমিল্লায় আসি আমি শালবনে, এখানে দেখিয়া খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। কুমিল্লার ঐতিহ্য পুরানো জায়গা, এই জায়গাটা খুব ভালোই লাগছে। আমরা অনেক আনন্দ উপভোগ করতেছি। আমরা আমাদের সহপাঠীকে নিয়ে এখানে ঘুরতে এসেছি। এদিকে ফুল বাগান আছে, ওইটা দেখতেও খুব মোটামুটি সুন্দর লাগে। মানুষজন আছে, পরিবেশও ভালো। কুমিল্লার কোটবাড়িতে ঐতিহাসিক এই স্থান ঘুরতে এসে আনন্দিত দর্শনার্থীরা। আর কাস্টোডিয়ান বলছেন এখানে রয়েছে দর্শনার্থীদের জন্য ৪ স্তরের নিরাপত্তা, পাশাপাশি দর্শনার্থীদের সেবার মান বৃদ্ধি করতেও কাজ করছেন তারা। প্রত্নতত্ত্বের যতগুলো পর্যটন সাইট আছে তার মধ্যে আমাদের কয়েকটা ক্যাটাগরি করা হয়েছে। তার মধ্যে আমরা শালবন বিহার বা ময়নামতি জাদুঘরকে আমরা এই ক্যাটাগরি ধরি। আর যদি আমরা এটা রেভিনিউ হিসাবের দিক দিয়েও ধরি তাহলে ধরেন যে গত অর্থ বছরে প্রায় আমাদের ১,৩৬ লক্ষ টাকা রাজস্ব হয়েছে, যা তার আগের বছরের তুলনায় ৩২ লক্ষ টাকা বেশি। আর আমাদের এই বছর যদি আমাদের দেশের সার্বিক অবস্থা যদি ভালো থাকে, আমরা আশা করছি যে দর্শনার্থীর সংখ্যা দিন দিন আরও বৃদ্ধি পাবে। আমাদের প্রায় ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। যেমন আমাদের নিজস্ব যে অ্যাটেন্ডেন্ট আছে তারাও সিভিল পোশাকে আমাদের শালবন বিহার এবং ময়নামতি জাদুঘর এবং আমাদের পার্কিং এরিয়াগুলোতে দর্শনার্থীদের নিরাপত্তা সহ সেবার কাজে নিয়োজিত রয়েছে। এছাড়া আমাদের শালবন বিহারের গেট থেকে শুরু করে আমাদের এইদিকে ময়নামতি জাদুঘর সহ পুরো ক্যাম্পাস এরিয়াতে আমাদের সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। কোনো সমস্যা হলে আমরা সিসি দেখেও এটা ফাইন্ড আউট করতে পারি। প্রাচীন সভ্যতার অন্যতম নিদর্শন এই শালবন বিহারে প্রতিদিন ছুটে আসেন হাজারো মানুষ। ছুটির দিনগুলোতে যা বেড়ে যায় আরও কয়েক গুণ। এখানে এসে প্রিয়জন বা পরিবারের সদস্যদের সাথে আনন্দ ভাগাভাগি করে নেন সকলেই। জাহিদুর রহমান, চ্যানেল 24, কুমিল্লা। নোয়াখালীর বড় বাণিজ্য কেন্দ্র চৌমুহনী, যেখানে মাছের শিল্প ছাড়াও রয়েছে কয়েক হাজার ব্যবসা প্রতিষ্ঠান। কিন্তু প্রথম শ্রেণীর এই পৌরসভায় ময়লা আবর্জনা ফেলার নির্দিষ্ট কোনো জায়গা নেই, ফলে বিষে উঠেছে জনজীবন। জানাচ্ছেন সুমন ভৌমিক। নোয়াখালীর বৃহত্তর বাণিজ্য কেন্দ্র চৌমুহনী। আর এই চৌমুহনী পৌরসভার বা আশপাশে কয়েকটি মাঝারি শিল্প কলকারখানার পাশাপাশি ছোটোখাটো কয়েক হাজার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, একই সঙ্গে বাসাবাড়ি তো রয়েছেই। ফলে প্রতিদিন এসব বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প কলকারখানার যতগুলো ময়লা আবর্জনা রয়েছে সবগুলোই কিন্তু এনে রাখা হচ্ছে চৌরাস্তা সংলগ্ন এই সড়কের উপরে।
ফলে এখানে দেখাই যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ময়লা আবর্জনাগুলো রয়েছে সেটি পাহাড় সমান স্তূপ হয়ে রয়েছে। এখানে একই সঙ্গে প্রতিদিন দেওয়া হয় আগুন, ফলে সকাল থেকে সারা রাতভর এখানে আগুন জ্বালার কারণে যে ধোঁয়াটা সৃষ্টি হয়, এই ধোঁয়ায় মানুষ যথেষ্ট পরিমাণে অস্বস্তিতে ভুগছে, একই সঙ্গে নানা রোগ ব্যাধি দেখা যাচ্ছে। ময়লা কাজটা মানুষের অনেক সময় রোগ জীবাণু তো ছড়াই দিয়ে আছে, পুকুরের পানি ব্যবহার করা যায় না, গন্ধবাস, অনেক কিছু অনেক রকমের সমস্যা সৃষ্টি হয়। কারণ এটা তো আমাদের কথা তো কোনো দামে না কারো কাছে। এখানে সবসময় চলাফেরা করে, আমরা গ্লো ফার্মাসিউটিক্যালে চাকরি করি, তো এখানে অনেক হাজার প্রায় 1500 থেকে 2000 পোলাপান চাকরি করে। এই ধোঁয়াটার কারণে আমাদের শরীরের ভিতরে রোগ জীবাণু এবং আমাদের পরিবেশ দূষণ হইতেছে এবং আমাদের নিঃশ্বাসে অনেক কষ্ট হইতেছে। এই যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো দেখেন, এখানে আজ বিগত আমার মনে হয় 6-7 বছর এদের এই ব্যবসাটা বন্ধ হয়ে গেছে, দোকানগুলো বন্ধ, ব্যবসা করতে পারে না, কোনো দোকানদার আসে না, ব্যবসা করতে পারে না, আবর্জনা দুর্গন্ধে। নোয়াখালীর সঙ্গে ঢাকার যে কয়েকটি সড়ক রয়েছে এর মধ্যে প্রধান একটি সড়ক হচ্ছে এটি চৌমুহনী চৌরাস্তা হয়ে সোনাইমুড়ির উপর দিয়ে লাকসাম হয়ে মূলত ঢাকা যাচ্ছে। নোয়াখালী এবং লক্ষ্মীপুরের কয়েক হাজার গাড়ি এই সড়ক হয়ে যাতায়াত করে, যেটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ফোরলেন সড়কের দুই পাশে কিন্তু নোয়াখালী চৌমুহনী যে পৌরসভা রয়েছে সেই পৌরসভার ময়লা আবর্জনাগুলো এখানে রাখা হচ্ছে, ফলে সব সময় কিন্তু এখানে দুর্ঘটনা ঘটছে। রাস্তার উপরে ইয়ে রাখে ময়লাগুলো আনি রাখে, রাস্তা পারাবার হইতে পারতেছি না, জনগণের আটা চলা একবারে শেষ, মানুষের অ্যাক্সিডেন্ট গাড়ির লোকে বাড়ি খায়, কাঁচরার তালুর বুটটা না ময়লার লাই, তখন জায়গা না থাকলে বাড়ি খেত না ময়লার বুটতে উঠতো। সমস্যা আমাদের এখানে গাড়ি দাঁড়ালে আমরা দুর্গন্ধ আমাদের নাকে আসে, এই দুর্গন্ধের কারণে আমাদের দেখা গেছে শারীরিক সমস্যা হয়, নিঃশ্বাস পালাইতে পারে না, রোগ ব্যাধি হয়। তাছাড়া আমাদের যাত্রীদেরও সমস্যা, যাত্রীরা বসতে পারে না, আমরা দরজা খুলতে পারি না, ভিতরে গন্ধ আসে। যারা বাসিন্দা তারা বলছে যে স্থানীয় যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে তারা বারবার গিয়েছেন, এসে এখানে পরিদর্শন করে যান, কিন্তু এখান থেকে এই ময়লাগুলো তারা অন্যত্র সরাচ্ছেন না। এই ব্যাপারে মনে করেন অনেক কমপ্লেন করা হয়েছে, মানে 80-60 ইঞ্চি আবার চলে যায়, এটা মনে করেন আমরা তারা প্রতিক্রিয়া নেয় না। একবার আয় ওই এডিসি আনি মনে করেন ই সরাই, সবসময় মনে করেন এই জায়গাটা বড় হালাইতেছে। আমরা অনেক জায়গা ইয়ে তো কমপ্লেন করছি এই বুঝিলে, এটা আসি আর দেখি যে কোনো কার্যকলাপ কিছু করতেছে। তবে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করেছিলাম পৌর কর্তৃপক্ষের সঙ্গে, যেহেতু পৌর মেয়র নেই, এখানে যে কর্তৃপক্ষের যেসব কর্মকর্তা রয়েছেন তারা আমাদেরকে যেটি বলেছে যে পৌরসভার নিজস্ব কোনো বড় জায়গা না থাকার কারণে বাধ্য হয়ে তারা এখানে ময়লাগুলো ফেলছে, তবে চেষ্টা করছে একটি প্ল্যান্ট তৈরি করার জন্য, সেটি যদি হয় তবে হয়তো এই দুর্ভোগ থেকে মুক্তি মিলবে। শেষ করব গানের গল্পে। সোহানা রহমান হিপহপ সঙ্গীতের মাধ্যমে চট্টগ্রামের আঞ্চলিক ভাষাকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে কাজ করছেন কক্সবাজারের উদীয়মান এই শিল্পী। আঞ্চলিক ভাষায় তার গাওয়া হিপহপ গান ইতিমধ্যে পেয়েছে বেশ জনপ্রিয়তা, জানাচ্ছেন আজিম নেহাত, ছবি তুলেছেন সাদেক হোসেন খোকা। Ika my friends on motuloti rebellious muk salo mata garamason ferocious sat gama zamut gang so ek zabane modis zal iba my fakerek begunar badhai nomani ai gori ai bhangi are hone ki har nari kono shabdo na ei shabder ortho sima bodho na। কক্সবাজারের মেয়ে সোহানা রহমান ইতিমধ্যে হিপহপ সঙ্গীতের মাধ্যমে যিনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষাটাকে সারা পৃথিবীর কাছে তুলে ধরেছেন। কক্সবাজারের যে সাগর পাড়, সেই সাগর পাড়েই তার বেড়ে ওঠা, তার দীর্ঘ এই জার্নি কিভাবে হয়েছে এবং কিভাবে তার এই যাত্রাটা শুরু হয়েছিল, শেষ পর্যন্ত কুক স্টুডিও বাংলাতে কিভাবে তার গানটা রিলিজ হলো, এই গল্প শোনার জন্য আমরা আজকে তার কাছে এসেছি। আমরা সরাসরি এখন চলে যাব তার কাছে। এত মাধ্যম থাকতে হিপহপ সঙ্গীতে আমরা যেটি দেখেছি যে নানা ধরনের মাধ্যম আছে, সেখানে আপনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষাটাকে কেন বেছে নিলেন? এটি কি ঝুঁকি মনে হয়নি আপনার প্রচারণার ক্ষেত্রে বা আপনার জনপ্রিয়তার ক্ষেত্রে? আর নিজের বাসায় বা আল্লাহ কোনোদিনও ঝুঁকি নোয়াছিল, আই বাসায় বা মধ্যে বড়ই গুড়া হলইতে বাসাই বা থতা হই, আর বাসাই বা আল্লাহ সবসময় আপন শিলিয়ানল্লাহ আই বাসাই বা মধ্যে গান করতে চাই। আসলে এইটার মধ্যে যদি না করতে পারতাম আমি, আমার মনে হয় না যে হিপহপ আমার জন্য অতটা সাকসেসফুল হইতো। আমি জানতাম যে কিছু না কিছু ঝুঁকি থাকবে, আমি জানতাম যে মানুষ প্রশ্ন করবে, আমি জানতাম যে মানুষ হয়তো অতটা বুঝবে না বা অতটা বুঝতে চাইবে না, কিন্তু আমি
মনে মনে জানতাম যে আমার নিজের ভাষাটাই হয়তো আমাকে অন্য সব হিপ হপ আর্টিস্টদের মধ্যে আলাদা করে তুলবে, আর আমার কাজটাকে হয়তো মানুষ আলাদাভাবে দেখবে। আমরা এবার একটু জানতে চাইব, আমি যতটুকু জানি 2022 সালে আপনার একটি হিপ হপ সঙ্গীত রিলিজ হয়েছিল কোক স্টুডিও বাংলাতে, সেটি সারা পৃথিবীর কাছে সমাদৃত হয়েছে। এই জার্নিটা কিভাবে হয়েছিল সংক্ষেপে একটুখানি শুনবো, দেন আমরা যে গানটি দিয়ে আপনার এত জনপ্রিয়তা, আমরা সেই গানটিতে চলে যাব। নভেম্বরে আমার এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছিল 2022 সালে। আমি সব কিছু জেনে বুঝে চিন্তাভাবনা করে আমি এই সিদ্ধান্তটাই নিয়েছিলাম। পরে নভেম্বর পুরাটা মাস আমি স্টুডিওতে আসা যাওয়া করেছি, প্লাস আমি পরীক্ষাও দিয়েছি। ওই সময় আমার কাছে আমার এইচএসসি পরীক্ষার বইও থাকতো। তো ওভারঅল একটা খুবই রোমাঞ্চকর অনুভূতি ছিল আমার জন্য যে আমি জিনিসটা করতে পেরেছি। একই সময় দুইটা বড় বড় কাজ ছিল, বড় বড় সিদ্ধান্ত ছিল আমার জীবনে। তন্ত্র থেকে মন্ত্র হয়ে বাদ্য বাজে যন্ত্র, সাত গায়ামা জমত গ্যাং সোয়েক জবানে মরিস জাল এবং মাইফা কেরেক, দিনে দিনে যত ভান ধরির, দিনে দিনে জিয়ান জিয়ান গরির, বেগুনের হতায় ন ফুরি, বেগুনের বাধায় ন মানি, আই গড়ি আই ভাঙি আরে হনে কি হর, আই আসি নইলে হাঁদি আরে হনে কি হর, আই জ্বালাই নইলে নিবাই আরে হনে কি হর, আর রাজ্য আয় রানী আরে হনে কি হর, হনে কি হর। কক্সবাজারে এই ধরনের হিপ হপ সঙ্গীতের খুব একটা কার্যক্রম নেই বললেই চলে, তার উপর আপনি একজন মেয়ে, এক্ষেত্রে কোনো বাধা কি আসছিল? ছোট করে একটু শুনতে চাই আপনার। এখানে আমি ওরকম কোনো সুযোগ সুবিধা পাইনি। আমি যা শিখেছি সম্পূর্ণভাবে ইন্টারনেট থেকেই শিখেছি। বিভিন্ন ধরনের হচ্ছে যে বিদেশি আর্টিস্ট যারা খুবই লেজেন্ডারি আর্টিস্ট, আমি দুইটা আর্টিস্টের নামই বলবো যারা আমাকে খুব বেশি ইন্সপায়ার করেছে। তো কুইন লাতিফা একজন, আরেকজন হচ্ছে মিসি এলিয়েট। ওনাদেরকে শুনতাম, শুনে আমার মধ্যে একটা জেদ কাজ করতো, আমি কেন করতে পারবো না জিনিসটা, আমি চাইলেই করতে পারবো। নারীদের উদ্দেশ্যে আপনি একটা গান লিখেছিলেন এবং সেই গানটিও বেশ জনপ্রিয় এই অঞ্চলে, বিশেষ করে যারা এই আপনার শ্রোতা যারা, তাদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এই গানটি একটুখানি শুনতে চাই। নারী এ কোনো শব্দ না, এই শব্দের অর্থ সীমাবদ্ধ না, এই সমাজ বেঁধেছে আমার পায়ে শিকল, সামাজিকতা নামে আমার মুখে হাসি নকল, আমি নারী হয়ে জন্ম তো কী হয়েছে, সাহসী যোদ্ধা আমি, ভয়ে ঘুম ধরেছে, শিল্পকর্ম দিয়ে জীবন গড়তে চাই, কিন্তু তারা বলে সমাজের কথা শোনো, যে যাই বলুক তুমি চুপচাপ সহে নাও, কারণ তুমি নারী, সইতে হবে তোমার, কারণ তুমি নারী, আমি নারী হয়ে জন্ম এটা দোষের না, সমাজে কিছু ভুল নিয়ম মাতে খেলে না, কোনো রীতিনীতি সমাজে মেলে না, না হতে চাই ভুলের ভ্রান্তি, না হতে চাই আডলাইজিং তান্ত্রিক, জীবনে নাই ক্লান্তি, আমাতেই আমি মশগুল, আমাতে আমার শান্তি নাই ভাঙতি, হেই পারবো না আমি আর মানতে, আমি এমনই শালীন এমনই স্বাধীন, হবে না ভুল জানতে, আমি এমনই জটিল এমনই কঠিন, শত সান্ত্বনা সম্বর্ধনা আর পারবো না, প্রতিবার প্রতিঘাত আর পারবো না, আর পারবো না, আর পারবো না। নারী কোনো শব্দ না, এই শব্দের অর্থ সীমাবদ্ধ না, নারী কোনো শব্দ না, এই শব্দের অর্থ সীমাবদ্ধ না। আমার ইচ্ছা আছে যেন আমি একজন সাকসেসফুল র্যাপার হতে পারি, তবে এটা এতটাও সহজ না। আমাদের দেশে, আমাদের সমাজে বা আমাদের ইন্ডাস্ট্রিতে বলতে গেলে একটু কঠিন যাত্রাটা, কিন্তু আমি আগে থেকেই জানতাম যে যাত্রাটা আসলে কখনোই আমার জন্য সহজ হবে না, করতে হবে। আর আপাতত আমি আমার একটা অ্যালবাম আছে, যে অ্যালবামে আমি কাজ করতেছি এখন, ওই অ্যালবামটা আস্তে ধীরে হোক, আমি একসাথেই হয়তো অনেকগুলাই গান রিলিজ দিব। সোনা, আমরা একটু শেষবারের মতো আপনার মুখ থেকে আরো একটি গান শুনতে চাই, এরপরে আমরা শেষ করব। Ika my friends on motto låter rebellious, muksalo matagara mason ferocious, fonna to ranna to all rounders, self-conscious, all of them are precious, hail to all Chadga girls, and this is your girl, daughter of coastal, all other people are just metal alloy, I'm a 99.9% raw metal. এই গানটা আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দ, কারণ এই গানে আমি হচ্ছে যে ইংলিশ এবং চাঁদগা এই দুটি ভাষার একটা সংমিশ্রণ করেছি। এই লিরিক্সটা আমার পার্সোনালি খুব বেশি ফেভারিট। ধন্যবাদ সোহানা। আসলে তার যে সর্বশেষ গানটি, সেটাতে যেই শব্দটি উচ্চারণ করেছেন ডটার অফ কোস্টাল, মূলত তাকে সারা পৃথিবীর কাছে আমরা তার যেই ব্যাপ্তিটা রয়েছে, তার যে জগৎটা রয়েছে, সেখানে উপকূলের কন্যা হিসেবে তাকে চিনে। এবং আমাদের প্রত্যাশা থাকবে সোহানা তার যে আঞ্চলিক ভাষার মাধ্যমে, চট্টগ্রামের যে একটি ঐতিহ্যবাহী ভাষা, চট্টগ্রামের আঞ্চলিক ভাষা, সেই ভাষার মাধ্যমে তার যে হিপ হপ সঙ্গীতের মাধ্যমে এবং তার যে ক্যারিয়ার, তার যে হিপ হপ গান, সেটার মাধ্যমে সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ুক, এটাই থাকবে আমাদের প্রত্যাশা। দর্শক, এ ছিল আজকের আয়োজন। চট্টগ্রাম বিভাগের বিশেষ খবর নিয়ে আবারও হাজির হব আগামী শুক্রবার একই সময়ে। সবাই ভালো থাকুন।